স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা আসলে সাধারণ বিনিয়োগকারীরা যেমনটা দেখতে চেয়েছিলেন ঠিক তার উল্টো চিত্র মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং ডিএসসির প্রধান সূচকটি 14 পয়েন্ট কমে ৪,৮৬৯ পয়েন্টে অবস্থান রয়েছে। আমরা চলুন একটু সূচকের অবস্থানগুলো আপনাদের দেখিয়ে দিই। চলুন দেখে নিই দিন শেষে আমরা সূচকের অবস্থান কোন পর্যায়ে রয়েছে এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটিও আপনাদের দেখিয়ে দিব। এছাড়াও টার্নওভারের পরিমাণটাও দেখিয়ে দিব যে আমরা এখনো পর্যন্ত যেমনটা জানি যে ৩৮৪ কোটি টাকার আশপাশে হয়তো লেনদেন হয়েছে। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে ১২ পয়েন্টের মতো কমেছে ডিএসসির প্রধান সূচক, ৪,৮৭১ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে। আমরা যদি একটু দেখে নিই যে আসলে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, প্রায় ২০০টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর আজকে হারিয়েছে। চলুন আমরা একটু দেখে নিই যে আজকে দিন শেষে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। দর হারিয়েছে ১৮১টি এবং ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৫টি এবং দিন শেষে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, আমি যেমনটা বলছিলাম যে ৩৮৪ কোটি টাকার আশপাশে হয়তো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং আমরা যদি একটু বলি যে প্রায় ৩৯০ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ হয়েছে দিন শেষে। তো দর্শক, আমরা দিন শেষে যেমনটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু টেক্সটাইল সেক্টরে এবং ফুড সেক্টরে বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, শুনছিলেন হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের আপডেট শুনছিলেন এবং আজকেও কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবস নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। তো কি ভাবছেন আসলে এই বাজারের কি হবে? বাজারের তো কিছু হয় না, মানে এখানে যারা স্টেক হোল্ডার আছেন লাইক ইনভেস্টর বা ব্রোকারেজ হাউস বা অন্যান্য যারা ইন্টারমিডিয়ারিজ আছেন তাদেরই কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেনদেনের গতি যেমন কম, পাশাপাশি কিন্তু ইন্ডেক্সেরও কিন্তু পতন আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কন্টিনিউয়াস পতনই চলছে। মূল কথা যেটা হলো যে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্সের অভাব আমরা দেখতে পাচ্ছি। আর মেইন কারণটা হলো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, অনেক ফ্যাক্টর তো আছে, তার মধ্যে মূল কারণটা হলো পলিটিক্যাল স্টেবিলিটি। দিস ইজ দ্য মেইন থিং। এবং এই যে রাজনৈতিক যে একটা আমরা স্থিতিশীলতার অভাব আমরা লক্ষ্য করছি, হ্যাঁ, সেটাই মূল কারণ। হয়তোবা সামনে নির্বাচনের ডেট দেওয়া আছে, নির্বাচন হবে, তখন যদি কোনো স্টেবল গভর্নমেন্ট যদি আসে তখন সে মার্কেটটা আমার মনে হয় যে তখন বেটারের দিকে যাবে। তো সেটা তো ভবিষ্যতের ব্যাপার, বাট এখনো তো অনেকখানি অনিশ্চিত। নির্বাচন হবে, তারপর কি কেমন সরকার গঠন হবে, ঝুলন্ত সরকার নাকি একটা ভালো শক্তিশালী সরকার হবে, তার উপরে কিন্তু ক্যাপিটাল মার্কেট অনেকখানি নির্ভর করে। এবং আমরা দেখেছি যে আপনার পলিটিক্যাল যে আপনার স্থায়িত্ব বা স্থিতিশীলতা, তার সাথে ক্যাপিটাল মার্কেটের একটা গভীর যোগসূত্রতা আছে। যদি স্টেবিলিটি থাকে, রাজনৈতিক স্টেবিলিটি থাকে, তাহলে কিন্তু আপনার এখানে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বাড়ে। আর ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বাড়লে কিন্তু আপনার পলিসিগত একটা বিষয় থাকে যেটা সুরক্ষিত থাকে, লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে হয়। এবং তখন কিন্তু মার্কেটের রিফ্লেকশন আমরা দেখি যে শেয়ার প্রাইস বাড়ে, হ্যাঁ, ট্রেডিং ভলিউমটা বাড়ে। এখন যেটা দেখতে পাচ্ছি তার বিপরীত, কিন্তু আপনার ট্রেডিং ভলিউম লো, ৪০০ কোটির নিচে। কিন্তু তো এই মার্কেট তো ৪০০ কোটির মার্কেট না, এটা তো হাজার কোটি টাকার মার্কেট বা তার বেশি মার্কেট। এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই কারণে কিন্তু আমাদের আইপিও আসতেছে না। তো জি, এটা একটু ইন্টারাপ্ট করছি যে থাকে না, আমি একটু বলি আপনাকে, শেষ করি। বেসিক্যালি পলিসিগত কিন্তু কন্টিনিউটিটাও ইম্পর্টেন্ট। এবং দেখেন স্টেবল গভর্নমেন্ট না থাকার ফলে কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে এখন বিভিন্ন পলিসিতেও কিন্তু অনেক রকমের আমরা ডেফিনিট কোনো কিছু আমরা বুঝতে পারছি না। ট্যাক্স পলিসির বিষয়টা সামনে কি হতে পারে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বারবার চেঞ্জ হচ্ছে, সেটাও মার্কেটকে কিন্তু বারবার আঘাত করতেছে। মনিটারি এবং ফিসক্যাল পলিসিগুলো কিন্তু সবসময় স্টেবল মার্কেটে যেরকম থাকে, এটা কিন্তু আনস্টেবল বা আনস্টেবল বা ইনস্টেবিলিটি, যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে তখন কিন্তু সেটা সেভাবে হয় না। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা তো বাদে দিলাম। তো পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে সেই জিনিসটা কিন্তু তখন ফরেনার ডোমেস্টিক যারা ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করতে চায় না, ফরেন ইনভেস্টমেন্ট করতে গিয়ে আসবে। সো আমাদের মার্কেটকে যদি স্ট্রং করতে হয়, ক্যাপিটাল মার্কেট স্ট্রং যদি করতে হয়, তাহলে তো পলিটিক্যাল স্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। এবং তখনই কিন্তু আমাদের মার্কেটে ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে। এবং এখানে তখন দেখবেন যে আপনার
বিজনেস গ্রোথ হবে, এবং তখন ইনভেস্টররা আসবে, মার্কেটটা গ্রো করবে, জব অপরচুনিটি বাড়বে, এবং আমাদের যে গ্রোথ বলি সেই গ্রোথের পরিমাণটাও বাড়বে। তো এই হলো মূল কথা। আর যেহেতু একটা ইনস্টেবিলিটি কাজ করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট কিন্তু বেশ ভোলেটাইল হয়ে গেছে, এবং ট্রেডিং ভলিউমটা কমে গেছে, এবং ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে। আমরা একটা কথা বলি যে যখন মার্কেট ভোলেটাইল থাকে বা লো টার্নওভার থাকে বা কনফিডেন্সের অভাব যখন হয়, তখন কিন্তু টাকা মার্কেট থেকে অন্য জায়গায় চলে যায়, সেটা দেশের বাইরেও যেতে পারে, হ্যাঁ, অথবা অন্যান্য জায়গায় চলে যেতে পারে। সেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটের জন্য সামনে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি, এবং যদি ভালো মার্কেট আমরা পেতে চাই তাহলে হ্যাঁ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। জি, নিঃসন্দেহে মার্কেটের জন্য আসলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি, এবং এটার সাথে আমরাও সহমত পোষণ করছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সামনে হয়তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, একটি নির্বাচিত একজন সরকার দেখতে পারবো, এবং সেই জায়গা থেকে হয়তো এই প্রবলেমগুলো কিছুটা সলভ হবে। আসবো একটু ভিন্ন প্রসঙ্গে। আপনি বলছিলেন যে পলিসিগত কিছু সিদ্ধান্তের বিষয়ে কথা বলছিলেন। তো আসলে কি ধরনের পলিসিগত একক সিদ্ধান্তের থেকে, একক পদক্ষেপের থেকে এই বাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত পলিসিগত সিদ্ধান্ত সবচেয়ে বেশি দরকার? কি কি ধরনের পলিসি দরকার আসলে এই বাজারের জন্য? আপনি খুবই খুবই একটা ভালো প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের যে ক্ষত, এই ক্ষতের সাথে পলিসিগত সম্পর্ক কিন্তু গভীরভাবে সম্পর্কিত। দেখেন, আমাদের মার্কেটের 3টা রেগুলেটর কিন্তু আছে বেসিক্যালি। মূল রেগুলেটর তো অবশ্যই বিসেক, আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন। তার বাইরেও কিন্তু আপনার এখানে বাংলাদেশ ব্যাংক আছেন, এনবিআর আছেন। এই 3টার সমন্বয় কিন্তু খুব জরুরি, কারণ ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে, হ্যাঁ, ইনডাইরেক্ট বা ডাইরেক্ট বলুন, দুই দিক দিয়ে সম্পর্ক আছে। কারণ মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংকই দিবে, এবং তার সাথে ক্যাপিটাল মার্কেটের আপনার সবকিছুর ওঠানামা ডিপেন্ড করে। পাশাপাশি এনবিআর, আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের কিছু পলিসিও কিন্তু ক্যাপিটাল মার্কেটকে অনেকখানি প্রভাবিত করে। তো আমি আপনাকে দুই একটা ছোটখাটো এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। সাপোজ আপনি ধরেন যে একজন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, সে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে। এখন বর্তমান যে আইন, সেটা আগে থেকে প্রচলিত ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যখন কোন একটা শেয়ারে ইনভেস্ট করে বড় অঙ্কের বা বড় পরিমাণে, সাপোজ সেটা ধরেন যে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তো সে একটা ভালো ডিভিডেন্ড দিল, সাপোজ সেটা 100% দিল বা তার বেশি দিল, তো তখন যেটা হয়, তাকে 10% তো এক সোর্স এআইটি তার ট্যাক্স কেটে নেবেই। তার বাইরেও সাপোজ সেই ইন্ডিভিজুয়ালের 50 কোটি বা তার বেশি নিয়ে টোর্ট আছে, তখন তার উপরে কিন্তু আরো 30.5% ট্যাক্স কিন্তু বসে যায়। তো তখন দেখা যায় যে ওই ইনভেস্টর তখন ওই ক্যাশ ডিভিডেন্ডের প্রতি তার কিন্তু আর আগ্রহ থাকে না। সে তখন দেখা যায় যখনই রেকর্ড ডেট ঘনায় আসে বা সামনে চলে আসে, তখন সেই শেয়ারটা সেল করার জন্য মরিয়া হয়ে যায়। আর তখনই দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু একটা সেল প্রেসার বেড়ে যায়, ইন্ডেক্সেরও পতন হয়। মানে এই বিষয়গুলো আর কি ছোটখাটো বিষয়। তো আগে তো ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স ছিল না, নতুন করে তো আবার ট্যাক্সও বসেছে, যদিও সেটা 15% ফ্ল্যাট ট্যাক্স হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে এটাও ইনভেস্টরদের জন্য অনেক সময় কিন্তু অনেক বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়া আপনি দেখেন যে এনবিআর এর কিছু পলিসি আমার মনে হয় যে আরো ক্যাপিটাল মার্কেটের আরো বান্ধব হওয়া উচিত। যদি তারা মানে এই দেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায়, বিনিয়োগ যদি তৈরি করতে হয়, এবং তাকে যদি ট্যাক্স বেশি নিতে যদি তারা চায়, তাহলে কিন্তু এনবিআর কে ক্যাপিটাল মার্কেট বান্ধব হতে হবে। যেমন ধরুন আইপিও গুলো ক্ষেত্রে, ঠিক আছে, একটা মার্কেটে একটা কোম্পানি ইস্যুয়ার কেন এই মার্কেটে লিস্টেড হবে, তাকে যদি আপনি ট্যাক্স বেনিফিট দেন তাহলে না সে আগ্রহী হবে। এখন সেই স্প্রেডটা মাত্র 7.5%, তো এটা কি আরো বাড়ানো যায় না? এবং যারা এখানে ইনভেস্টর, যারা শেয়ার মার্কেটে, তাদের জন্য আর কি কি পলিসি করা যায়, সেই পলিসিগুলো যদি আপনি পরিবর্তন আনতে পারেন এবং ক্যাপিটাল মার্কেট মুখী যদি আপনি লোকজনকে করতে পারেন, তাহলে কিন্তু এই দেশটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বাড়বে এবং লং টার্ম ফাইন্যান্সিংটা এই ক্যাপিটাল মার্কেট থেকে নিবে। বিকজ আপনি এখন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আপনার বড় রকমের লোন সামনে যে তারা কিন্তু আসলে ডিসবার্স করতে পারবে না, বিকজ 50% ব্যাংক তো অবস্থা খুবই খারাপ, এবং কিছু ব্যাংক তো অলরেডি আপনারা দেখছেন যে মার্জার হয়ে গেছে। তো সামনে হয়তো আরো সমস্যা তৈরি হতে পারে অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে। তো যদি আপনার ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হয়, দেশের জিডিপি যদি বাড়াইতে হয়, ক্যাপিটাল মার্কেটের প্রতি কিন্তু আপনার স্টেক হোল্ডার যারা এখানে আছেন, স্পেশালি রেগুলেটর, তাদের কিন্তু এখানে সমন্বয় করে তাদের তিন রেগুলেটরকে বসে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ক্যাপিটাল মার্কেটকে দেশের ইকোনমিতে কাজে লাগানো যায়। না হলে আমার মনে হয় না যে বিভিন্ন সময় আসলে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে এবং কথাও বলা হয়েছে, তারপরে কিন্তু সেই উদ্যোগটা কাজে আসছে না, আসলে আমরা আগাচ্ছি না সেই পথে। তাহলে এটা কেন?
কথা তো খালি বলা হচ্ছে, কিন্তু সেই কথাটাকে যদি আপনি বাস্তবে রূপ দিতে চান তাহলে তো আপনাকে কিছু মানে সুবিধা দিতে হবে, তাই না? সুবিধা যদি না দেন তাহলে বা আপনার মানুষ কেন এখানে আসবে, তাই না? সেই সুবিধাগুলোর জায়গাগুলোকে কতটুকু সহনীয় করা যায়, কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেই বিষয়গুলো তো আসলে যারা রেগুলেটর যারা আছে তাদের এই বিষয়ে চিন্তা করা উচিত। এবং আপনি দেখবেন তো কিছুদিন আগে থেকে কিন্তু বিভিন্ন ব্যাংকের এমডি সাহেবরা বলছেন যে লং টার্ম ফাইন্যান্সিং ব্যাংক আর তেমন ভাবে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে লং টার্ম ফাইন্যান্সিং বা যে কোনো ইন্ডাস্ট্রি লোনের জন্য আলটিমেট ক্যাপিটাল মার্কেটে শরণাপন্ন হতেই হবে। তো এটা তো তারা সিগন্যাল দিচ্ছেন এবং সরকারের অনেক মহল সেটা বুঝতেও পারে, কিন্তু বুঝতে পারছেন, বাট আসলে কিন্তু কাজের কাজটা হচ্ছে না। সেই জায়গাটায় যে অবস্থা ছিল সে অবস্থায় রয়ে যাচ্ছে। আর বিভিন্ন সময় পলিসিগত ঘন ঘন এত বেশি পরিবর্তন হচ্ছে যে ইনভেস্টরের প্যানিক হয়ে যাচ্ছে যে এখন তো পলিসির এরকম পরিবর্তন, যখন সরকার পরিবর্তন হবে তখন তো নিশ্চয়ই আবার এই পলিসি থাকবে না, তখন আবার পরিবর্তন আসবে। জি, তো ধন্যবাদ বারবার আপনাকে। যখন আমরা এই নীতিগত শেষ পর্যায়ে চলে পরিবর্তন এসেছি। আসে, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরাও তেমনটা আশা করছি যে নির্বাচিত সরকারের কাছে সুরক্ষিত থাকবে আসলে দেশের পুঁজিবাজার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পলিসিগত সিদ্ধান্তগুলো তখন হয়তো অনেক স্ট্রংলি বোল্ডলি হয়তো নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও।